আজ এই গল্পটি শুরু হলো শিমুল এবং পলাশের দরিদ্রতার মাঝে জীবনযাপন করা। কষ্টে পার করছে দিন আর শিমুল আর কতক্ষণ পলাশ। ওই ভাঙা চালের দিকে তাকিয়ে থাকবে? টপ টপ করে জল পড়ছে, ঘরের মেঝে তো কাদা হয়ে গেল। কি করবো শিমুল? গত সপ্তাহে খড় আর পয়সা ছিল না। ভেবেছিলাম বৃষ্টিটা এবার দেরিতে নামবে, কিন্তু কপালের লিখন কি খণ্ডানো যায়? কপাল? সারা জীবন ওই কপালের দোহাই দিয়ে গেলে। বিয়ের পর থেকে শুনছি দিন বদলাবে, দিন তো বদলালো না, উল্টো শরীরটা ভেঙে গেল। আজ 3 দিন ঘরে চাল নেই। কাল সকালে উঠে কি ভাবো ভেবেছো? শিমুল, একটু ধৈর্য ধরো। কাল আমি বড় বাজারে যাব। শুনেছি শহরের দিক থেকে কিছু ব্যাপারী আসছে। যদি আবার মাটির পুতুলগুলো ওদের পছন্দ হয়। পুতুল? তোমার ওই মাটির পুতুল দিয়ে আর পেট চলবে না পলাশ। মানুষ এখন প্লাস্টিকের চকচকে জিনিস কিনে। তোমার মাটির হাড়ে মাটির পুতুল কদরহীন। তোমাকে বলেছিলাম অন্য কোনো কাজ দেখো, দিন মজুরি করো, তাও তো দুটো টাকা আসবে। আমার বাবার হাতের কাজ এটা, সাত পুরুষের পেশা। আমি কি করে এটা ছেড়ে দিই বলো? মাটির গন্ধে আমার প্রাণ বাঁচে। এই শেষবার, কাল যদি তুমি খালি হাতে ফিরো তবে আমি বাপের বাড়ি চলে যাব। আমি আর এই অনাহারে তিলে তিলে মরতে পারবো না। ঠিক আছে, তাই হবে। রাত অনেক হলো, ঘুমানোর চেষ্টা করো। বৃষ্টির সাথে খিদেটা ভুলে থাকার চেষ্টা করো। রাত হলে শিমুল আর পলাশ ঘুমিয়ে পড়ে। সকাল হলে পলাশ তার নিজের ক্ষেতে কাজ করতে যায়। কাজ করতে যাওয়ার পরে কি হলো তা দেখো। ওহ, মাটি তো নয়, যেন পাথর। রোদটা আজ বড় কড়া। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু থামলে চলবে না। শিমুলের মুখটা মনে পড়লে আর জিরোতে ইচ্ছে করে না। ও বড্ড কষ্ট পাচ্ছে। মেয়েটা আমার জন্য অনেক সহ্য করেছে। আরে, শব্দটা অমন হলো কেন? মাটির নিচে পাথর নাকি? এই জায়গায় তো পাথর থাকার কথা নয়। এ কি? এটা তো পাথর নয়, ধাতুর মতো লাগছে। লালচে আভা বের হচ্ছে। ওরে বাবা, এ তো দেখি বিশাল এক তামার হাড়ি। কি অদ্ভুতের গড়ন! গায়ে কত কারুকাজ, লতাপাতা আঁকা। নাকি কোনো সাপের নকশা? এত বছর মাটির নিচে ছিল, তবুও চকচক করছে কেন? মনে হচ্ছে যেন এখনই কেউ মেজে রেখে গেছে। পলাশ পেল সোনার হাড়ি, মনে হয় খুলবে এবার কপাল। বেশ ভারী তো। এটা বেচলেও তো অনেক টাকা পাওয়া যাবে। শহরের কাঁসারির দোকানে নিয়ে গেলে নিশ্চয়ই ভালো দাম দেবে। না না, বেচবো না। শিমুল চাল রাখার জন্য একটা ভালো পাত্র চেয়েছিল অনেকদিন। আমাদের পুরোনো মাটির পাত্রটা এই দূরে ফুটো করে দিয়েছে। এটা ধুয়ে দিলে ও খুব খুশি হবে। ওর মুখে হাসি দেখার জন্য এই হাড়িটাই সেরা। যাই, দেরি না করে বাড়ি ফিরে যাই। পলাশ আস্তে আস্তে সেই হাড়িটা নিয়ে বাড়িতে রওনা হলো শিমুলের কাছে। দেখা যাক সূর্য কি ডুবতে হয়। চললো, মানুষটার ফেরার নাম নেই। আজও কি খালি হাতে ফিরবে, নাকি নদীর জলে ডুবে মরলো? মজনু মহাজন তো বিকেলেই আসবে বলেছে। কি উত্তর দেবো আমি? শিমুল, ও শিমুল, দেখো কি এনেছি। কি এনেছো? চাল ডাল, নাকি আবার সেই মাটি? মাটি তো বটেই, তবে মাটির নিচ থেকে পাওয়া এই জিনিসটা দেখো। একটা তামার হাড়ি। বাপরে, কি ভারী আর কি সুন্দর নকশা। কিন্তু খালি হাড়ি দিয়ে কি হবে? পেটে ভাত নেই, হাড়ি ধুয়ে কি জল খাবো? আহা, রাগ করছো কেন? এটা পরিষ্কার করে রাখো, পরে কাজে লাগবে। দেখো না কেমন চকচক করছে, মনে হচ্ছে রাজবাড়ির জিনিস। সব কাজ আমাকেই করতে হয়। যাও, টিউবওয়েল থেকে জল এনে দাও, আমি এটা ধুচ্ছি। মজনু আসার আগে ঘরটা একটু গুছিয়ে রাখতে হবে। পলাশ ক্ষেত থেকে কাজ করে আসার পর ক্লান্ত হয়ে সে একটু বিশ্রাম নিচ্ছিল। গিন্নি ডাকটা পরিষ্কার করতেই কি যেন একটা হাত বেরিয়ে। এ কি? পলাশ, এদিকে এসো। হাড়িটা এমন করছে কেন? কেমন করছে? আমি যতবার ঘষছি হাড়িটা ততবার গরম হয়ে উঠছে। আর দেখো কেমন যেন কাঁপছে, আমার ভয় করছে। এটা কি কোনো অভিশপ্ত জিনিস? কাঁপছে মানে? তুমি কি মনের ভুলে? শিমুল আর পলাশ তারা দুজন ভয় পেতে শুরু করল। পালাও, হাড়ির ভেতর থেকে আগুন বের হচ্ছে। শিমুল, সরে এসো। ওটা ভূত হতে পারে। আমি কোদালটা নিয়ে আসি। ডেক থেকে বেরিয়ে আসলো একটা সুন্দর পরীর মতো একটা মেয়ে। ওদের মা বাবা ডাকতে শুরু করলো। মা, বাবা, তোমরা ভয় পাচ্ছ কেন? আমি ভূত নই, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। কে তুমি? এই হাড়ির ভেতর থেকে কি করে এলে? তুমি কোনো মানুষ নাকি অন্য কিছু? আমি এক জাদুকরি রাজকন্যা। অনেক অনেক দিন আগে দুষ্ট জাদুকর আমাকে অভিশাপ দিয়ে তামার হাড়িতে বন্দি করে রেখেছিল। বলেছিল যেদিন কোনো সৎ, পরিশ্রমী ও অভাবী দম্পতি আমাকে উদ্ধার করবে, সেদিনে আমি মুক্তি পাবো। আজ তোমাদের ছোঁয়ায় আমি মুক্তি পেলাম। রাজকন্যা? কিন্তু আমরা তো গরিব। তোমাকে খাওয়াবো কি? আমাদের তো নিজেদেরই খাবার নেই মা। তুমি ভুল জায়গায় এসেছো। আমি কিছু খাবো না বাবা, বরং আমি তোমাদের দেখবো। আজ থেকে আমি তোমাদের মেয়ে। আমার নাম হলো তুতুল। আমাকে কি তোমরা নিজেদের মেয়ের মতো আদর করবে না মা? আমার তো কেউ নেই। আমার কোনো সন্তান নেই মা। তোমাকে দেখে আমার বুকটা জুড়িয়ে গেল। কিন্তু মা, আমরা যে বড় অসহায়। কাল সকালে হয়তো মহাজন আমাদের ঘর থেকে বের করে দেবে। তখন তোমাকে নিয়ে কোথায় যাব? এই কথা শুনে তুতুল ঘরে প্রবেশ করে। তার পেছনে শিমুল, পলাশ প্রবেশ করে। তোমরা আর অসহায় নও মা। ঘরের ভেতরে যে কোনায় খালি চালের পাত্রটা আছে, ওটা নিয়ে এসো তো। ওটা তো খালি, ধুলো জমে আছে। ওটা দিয়ে কি হবে? নিয়ে এসো না মা, আমার উপর বিশ্বাস রাখো। তুতুলের কথা মতো শিমুল হাড়িটি নিয়ে আসলো। যা কিছু প্রয়োজন পূর্ণ হোক এইক্ষণ। অভাব খুঁজে যাক, খুশিতে পড়ুক মন। তুতুল হাড়িতে হাত দিতেই চালে ভরে গেল হাড়ি। এটা দেখে শিমুল আর পলাশ অবাক হয়ে গেল। কি ভেল কি! খালি পাত্র চালে ভরে গেল। আমি স্বপ্ন দেখছি না তো?
স্বপ্ন নয় বাবা, এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। তবে একটা শর্ত আছে। কি শর্ত মা? এই জাদুর কথা, এই হাড়ির কথা ঘরের বাইরে কাউকে বলা যাবে না। যদি কেউ জেনে যায় তবে বিপদ হতে পারে। তোমরা কি কথা দিতে পারবে? আমি কথা দিচ্ছি, আমার জিভ কেটে ফেললেও আমি কাউকে বলবো না। পলাশ, শুনলে তো? আজ থেকে দুজন আমাদের মেয়ে, আর এই হাড়ি আমাদের সংসারের লক্ষ্মী। এই কথা যেন কাক পক্ষীতেও না জানে। আমি কথা দিলাম, কিন্তু মা, পাড়ার লোক যদি জিজ্ঞেস করে মেয়েটা কে? আমরা বলবো ও আমার দূর সম্পর্কের বোনের মেয়ে। বন্যায় মা বাবাকে হারিয়ে আমাদের কাছে আশ্রয় নিয়েছে। ব্যাস, কেউ সন্দেহ করবে না। এর পরের দিন সকাল হতেই আরেকটি ঘটনা শুরু, রাজবাড়ির বিষয়ে উদ্দেশ্যে। ওহ, কিসের গন্ধ এটা? বাসমতি চাল, দেশি ঘি, মাংস কষানো হচ্ছে মনে হচ্ছে। বউ, শুনছ? গন্ধটা পাচ্ছ? নাকি আমার নাকে সমস্যা হলো? হ্যাঁ, পাচ্ছি। মনে হচ্ছে রাজবাড়িতে ভোজ হচ্ছে। জিভে জল এসে গেল। রাজবাড়ি? আরে, এই গন্ধ তো আসছে ওই পলাশ কুমারের ভাঙা ঘর থেকে। কাল পর্যন্ত যাদের ভাতের মার জুটতো না, আজ তাদের ঘরে পোলাও মাংস। ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। পলাশের ঘর থেকে মাংসের গ্রানে পলাশের ঘরের কাছে এগুতে থাকলো আজ লোকটি। সকালে পলাশকে দেখলাম নতুন ধুতি পরে বাজারে যাচ্ছে। শিমুলও নতুন শাড়ি পরেছে। আবার শুনলাম ওরা নাকি গ্রামের সব বকেয়া শোধ করে দিয়েছে। এক রাতের মধ্যে এত টাকা পেলো কোথায়? লটারি পেলো নাকি? গ্রামের এই লোকটি সন্দেহ করে তার জানালা দিয়ে সব এসে দেখে ফেললো। এটা দেখে আরে, লোকটি তো অবাক ওই হয়ে গেল। মেয়েটাকে? পলাশের তো কোনো বাচ্চা নেই। আর মেয়েটা মেয়েটা শূন্য থেকে সোনার মোহর বের করে শিমুলের হাতে দিচ্ছে। এই লোকটির মাথায় একটি শয়তানি বুদ্ধি আসলো মেয়েটিকে হাতিয়ে নেওয়ার জন্য। বাপরে বাপ, এ তো সাধারণ কোনো মেয়ে নয়, এ তো টাকার খনি। একে যদি আমি হাতিয়ে নিতে পারি, তবে তো আমি এই তল্লাটের জমিদার হয়ে যাব। পলাশ বেটা, দাঁড়া, তোর শোক আমি গুছিয়ে দিচ্ছি। কাল সকালে গ্রামের মোড়লকে রাখবো। সকাল হতেই লোকটি পলাশের নামে গ্রামে পঞ্চায়েত প্রধানের কাছে বিচার চাইতে লাগলো। বিচার চাই, বিচার। বিচার চাই, বিচার চাই। আমি এই রত্নপুর গ্রামে ঘোর অন্যায়ের বিচার চাই। আপনারা সবাই শুনুন, আমাদের গ্রামে ডাকাত ঢুকেছে। কি হয়েছে মদন? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? শান্ত হয়ে বলো। প্রধান সাহেব, শান্ত হব কি করে? আমাদের গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। ওই পলাশ কুমার, যে কিনা দুদিন আগে না খেয়ে মরতো, আজ সে ডাকাত দলে সর্দার হয়েছে। কি বলছো এইসব? পলাশ তো অত্যন্ত নিরীহ মানুষ, মাটির কাজ করে খায়। নিরীহ? হা, 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 হা। নিরীহ মানুষ রাতারাতি বড়লোক হয় কি করে? আপনারা খোঁজ নিয়ে দেখুন, কাল রাতে সে পোলা মাংস খেয়েছে, আজ সকালে তার বউ গয়না কিনেছে, আর সবচেয়ে বড় কথা, সে একটা ফুটফুটে মেয়েকে চুরি করে এনেছে। ঠিকই তো, পলাশের ঘর থেকে কাল রাতে খুব সুগন্ধ আসছিল। আমরাও অবাক হয়েছি। আমিও দেখেছি, পলাশ আজ সকালে মহাজনের সব ঋণ শোধ করে দিল। এত টাকা পেলো কোথায়? শুনলেন তো? নিশ্চয়ই ওই মেয়ে কোনো ধনী পরিবারের। পলাশটাকে অপহরণ করে মুক্তিপণে টাকা খাচ্ছে, আর মেয়েটাকে দিয়ে কালো জাদু করাচ্ছে। প্রধান সাহেব, আমি নিজের চোখে দেখেছি, মেয়েটা আগুনের উপর দিয়ে হাঁটছিল। বিষয়টা তো গুরুতর। শিশু পাচার আর কালো জাদু দুটোই বড় অপরাধ। চৌকিদার, এক্ষুনি পলাশ, তার স্ত্রী আর ওই মেয়েটাকে ধরে নিয়ে এসো। আজই এর ফয়সালা হবে। কিছুক্ষণ পর পঞ্চায়েত প্রধানের কাছে পলাশ আর শিমুল চলে আসলো এই মেয়েটিকে নিয়ে। কি অভিযোগ করলো শিমুল আর পলাশের নামে, চলেন শুনে আসি। পলাশ, বৈদ্য তোমার নামে গুরুতর অভিযোগ এনেছে। তুমি নাকি কালো জাদু করেছো আর শিশু পাচার করেছো। সত্যিটা বলো, নইলে তোমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। না হুজুর, এসব মিথ্যে কথা। আমি আমি কোনো পাপ করিনি। থামো তুমি, আমি বলছি। প্রধান সাহেব, গরিবের ঘরে ভালো খাবার জুটলে কি সেটা অপরাধ? গরিবের গায়ে ভালো কাপড় দেখলে কি আপনাদের চোখ টাটায়? রে আমার সতী সাধ্যি, টাকা গরম দেখাচ্ছিস? বল, টাকা পেলি কোথায়? আর ওই মেয়েটাকে? ও আমার বোনের মেয়ে, বন্যায় সব হারিয়ে আমাদের কাছে এসেছি। ওকে কি আমরা ফেলে দেবো? আর টাকার কথা বলছেন? আমার বাবার আমলের কিছু গয়না ছিল, সেটা বিক্রি করেছি। মিথ্যে কথা, আমি নিজের চোখে দেখেছি। ওই মেয়ে জাদু জানে। প্রধান সাহেব, ওই মেয়েকে আমার জিম্মায় দিন, আমি ওর আসল রূপ বের করবো। আসলে পলাশ আর শিমুল মিলে ওই বাচ্চাকে দিয়ে খারাপ কাজ করাচ্ছে। খবরদার মজনু ভাই, আমার মেয়ের দিকে আঙুল তুলবেন না। আপনার লোভের কথা গ্রামে সবাই জানে। আপনি চাইছেন আমাদের তাড়িয়ে আমাদের বিড়িটা দখল করতে। করবে আদব মহিলা। প্রধান সাহেব, দেখুন ওর টেস্ট। ওই মেয়েকে এখনই পরীক্ষা করা হোক। ওই মেয়ে নিশ্চয়ই কোনো পিতাসী নেই। আমি বলছি, ওকে এখনই বেঁধে ফেলা হোক। বাতাস শুনে আকাশ শুনে, শুনে মাটির কোনা, মিথ্যাবাদীর মুখে ফুটুক ব্যাঙের আলপনা। প্রধান সাহেব, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি নিজের কানে শুনেছি। ওই মেয়ে, ওই মেয়ে। হঠাৎ মজনুর গলা আটকে গেল। সে কথা বলার চেষ্টা করলো, কিন্তু অদ্ভুত এক শব্দ বের হলো ওই দুষ্ট লোক। মজনু ভাই, এটা কি বললেন? না না, আমি বলতে চাইছি, পলাশ একটা বড়। পলাশের বদনাম বের করতেই তার মুখ দিয়ে ব্যাঙের আওয়াজ আসতে শুরু। এটা পিতার সেবা, কোনো যাত্রা বলা নয়। তুমি কি আমাদের সাথে তামাশা করছো? গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে ভেঙে ডাকছ কেন? বিশ্বাস করুন হুজুর, আমি আমি তামাশা করছি না। আমার মুখ দিয়ে ও পুরো বিচার সভা হাসতে শুরু করলো। মজনুর এই অবস্থা দেখে বাচ্চারা সবাই হাততালি দিতে শুরু করলো। পুরি বাপরি, মজনু ভাই তো আস্তে একটা কোলা ব্যাগ হয়ে গেছে।
দেখুন প্রধান সাহেব, সত্য আর মিথ্যার পার্থক্য তো এখানেই বোঝা যাচ্ছে। উনি নিজেই জানেন না উনি কি বলছেন। হিংসায় মানুষের বুদ্ধি লোপ পায় শুনেছি, কিন্তু ভাষা যে ব্যাঙের ডাক হয়ে যায় তা আজই দেখলাম। সৃষ্টিকর্তা মিথ্যাবাদীদের এভাবেই শাস্তি দেন। যথেষ্ট হয়েছে, চুপ করে মজনু। একে তো তুমি এক সম্মানিত দম্পতির নয় মিথ্যা অপবাদ দিয়েছ, তার উপর শিশুটিকেও ডাইনি বলেছ, আর এখন বিচার সভা সময় নষ্ট করে ভেঙে ডাক ডাকছ। তোমার এই আচরণ তোমার অযোগ্য। আমি আমি গ্যাং গ্যাং এই সভায় প্রমাণিত হলো যে পলাশ ও তার পরিবার নির্দোষ। আর মজনু, তুমি ঈর্ষাপরায়ণ হয়ে মিথ্যা নাটক সাজিয়েছ। তোমার শাস্তি হলো আগামী 1 মাস তুমি এই গ্রামের কোনো সালিশে, উৎসবে বা বাজারে আসতে পারবে না। তোমাকে এক ঘরে করে রাখা হলো। আর যদি আরেকবার পলাশের পরিবারের ক্ষতি করার চেষ্টা করো তবে তোমাকে গ্রাম ছাড়া করা হবে। এখন দূর হও আমার চোখের সামনে থেকে। এই লোকটি পলাশের নামে বিচার করাতে এসে সে উচিত শিক্ষা পেয়ে গেল। ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। পলাশ ভাই, তোমরা বাড়ি ফিরে যাও। পরের দিন রাত পুহিয়ে সকাল আসতেই পলাশ ভেবেছিল সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু না, দেখা যাক কি হয়। আজ যা হলো, আমি তো ভেবেছিলাম সব শেষ। মজনু যা হিংসুক, ও আমাদের সহজে ছাড়বে না ভেবেছিলাম, কিন্তু ওই ব্যাঙের ডাক। তুতুল মা, ওটা তুই করেছিস তাই না? আমি তো শুধু একটু মজা করেছি বাবা। যে মানুষ অন্যের ক্ষতি চায় তার কথা কেউ না শোনাই ভালো, তাই তার কথাগুলো ব্যাঙের ডাক বানিয়ে দিলাম। তুতুল ঠিকই করেছে, কিন্তু পলাশ, একটা জরুরি কথা শোনো। বলো শিমুল। তুতুল আসার পর আমাদের অভাব মিটেছে, কিন্তু আজ বিচার সভায় আমি গ্রামের বাকি মানুষের চেহারাগুলো ভালো করে দেখেছি। অনেকের গায়ে ভালো কাপড় নেই। সুমন চাচার মেয়েটার চিকিৎসার অভাবেই পাটা নষ্ট হতে চলেছে। আমরা যদি শুধু নিজেদের সুখের কথা ভাবি, তবে মজনুর সাথে আমাদের পার্থক্য কি রইল? তুমি কি করতে চাও? আমি চাই এই সম্পদ দিয়ে গ্রামের মানুষের উপকার করতে, কিন্তু সরাসরি টাকা দিলে মানুষ অলস হয়ে যাবে, আবার সন্দেহ করবে। তাহলে কি করবে মা? আমরা একটা ব্যবসা শুরু করব। পলাশ, তুমি মাটির জিনিসের একটা বড় কারখানা দেবে। গ্রামের বেকার যুবক আর বিধবা মেয়েদের সেখানে কাজ দেব। আমি তুতুলের জাদুর সাহায্যে মাটির মান ভালো করে দেব। আমরা বলবো আমাদের মাটির জিনিসের ব্যবসা ভালো চলছে, তাই আমরা সাহায্য করছি। কাজের বিনিময়ে টাকা পেলে মানুষ সম্মান নিয়ে বাঁচবে। মা, তুমি একদম রানীর মতো কথা বলেছো। এই হাড়ি আর আমার জাদু শুধু তোমাদের একার জন্য নয়, যারা কষ্টে আছে তাদের জন্যও। তুমি স্বার্থপর নও, তাই তো আমি তোমাদের কাছে এসেছি। ঠিক আছে, তাই হবে। তোমার বুদ্ধি আর তুতুলের ভাগ্য, এই দুইয়ে মিলে আমাদের গ্রাম বদলে যাবে। কাল থেকে আমরা নতুন করে কাজ শুরু করব। দীর্ঘ 1 বছর পর আবার শুরু হলো পলাশ এবং শিমুলের মাটির হাড়ি বানানোর উদ্যোগ করে। গ্রামের কেটে খাওয়া মানুষ এখানে কাজ করে ভালোই সুখে শান্তিতে গ্রামের সকল মানুষ জীবনযাপন করতে শুরু করে। তোমার দয়ায় আমার সংসারটা বেঁচে গেল। স্বামীটা মারা যাওয়ার পর ভেবেছিলাম বাচ্চাদের নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। এখান থেকে কাজ করে যা পাই তা দিয়ে এখন ভালোই চলছে। আমার ছোট ছেলেটা এখন স্কুলেও যাচ্ছে। ওসব কথা বলো না বোন, এটা তোমাদের পরিশ্রমের টাকা। আমি তো শুধু একটা ওসিলা। তোমরা আছো বলেই তো এই কারখানা চলছে। পলাশ ভাই, শহরের বড় সাহেবের আমাদের মাটির টাইলস আর পুতুল খুব পছন্দ করেছে। আরো 5 গাড়ি মালের অর্ডার এসেছে। খুব ভালো। রাকিব ভাই, সবাইকে বলে দাও এই অর্ডারের লাভ থেকে আমরা গ্রামের পাঠশালার ছাদটা পাকা করে দেব। বৃষ্টির দিনে বাচ্চাদের খুব কষ্ট হয়। বৃষ্টির দিনে পড়াতে পাঠশালায় কষ্ট হয় বলে পলাশ বাচ্চাদের জন্য ভালো কিছু করার চিন্তা করলো। পলাশ ভাই, শিমুল ভাবি। আরে মজনু ভাই, আসুন আসুন। কি ব্যাপার, এতদিন পর? আপনার শরীর খারাপ নাকি? আমাকে মাফ করে দাও ভাই। আমার খুব লজ্জা করছে। আমি তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি, মিথ্যা অপবাদ দিয়েছি। কিন্তু গত 1 বছর আমি বুঝেছি একা একা ভালো থাকা যায় না। আমার ঘরে এখন অভাব, কেউ আমার সাথে কথা বলে না। আমার স্ত্রী অসুস্থ, ওষুধের টাকা নেই। ছি ছি মজনু ভাই, মানুষ মাত্রই ভুল হয়। আপনি যা নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই বড় কথা। তোমরা গ্রামের সবার এত উপকার করছো দেখে আমার চোখ খুলে গেছে। হিংসা আমাকে শেষ করে দিয়েছিল। আমাকে কি তোমাদের কোনো কাজে নেবে? আমি মাটি কাটতে পারি, বোঝা বইতে পারি। আমাকে কোনো টাকা দিতে হবে না, শুধু আমার অসুস্থ বউটার ওষুধের ব্যবস্থা করে দিও। মজনু কাকা, তুমি কাঁদছো কেন? বাবা, কাকাকে কাজে নিয়ে নাও। তুতুল যখন চাইছে আর শিমুল যখন আপত্তি করছে না, তখন আর না করে কি করে? আজ থেকে কাজে লেগে যান মজনু ভাই। তবে মনে রাখবেন, এখানে সবাই সমান, কোনো হিংসা বা লোভ চলবে না। আরো কয়েক বছর পর পার হয়ে গেল। আস্তে আস্তে মেয়েটিও বড় হতে লাগলো। মনে হচ্ছে মেয়েটির সময় হয়ে এসেছে চলে যাবার কথাটি তার মা এবং বাবার কাছে মেয়েটি বলছে। মা, বাবা, সময় হয়ে এসেছি। কিসের সময় মা? তোকে আজ এমন দেখাচ্ছে কেন? আমার ফিরে যাওয়ার সময়। যে অভিশাপের মেয়াদ ছিল ততদিন, যতদিন না তোমরা তোমাদের সম্পদ নিয়ে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করবে। আজ তোমরা শুধু ধনী নও, তোমরা পুরো গ্রামের মানুষের মন জয় করেছো। রত্নপুর গ্রাম আজ সুখে শান্তিতে আছে। আমার কাজ শেষ। আমাকে এখন আমার দেশে ফিরে যেতে হবে। না তুতুল, এসব কি অলক্ষণে কথা বলছিস? তোকে ছাড়া আমরা বাঁচবো কি করে? তুই যে আমাদের কলিজার টুকরা, তুই কোথাও যাবি না। আমরা সব সম্পদ দিয়ে দেবো, কিন্তু তোকে দেবো না। চলে যাবার কথা শুনে শিমুলের চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। মা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাচ্ছি না। আমি বাতাস হয়ে তোমাদের নিঃশ্বাসে থাকবো, আলো হয়ে তোমাদের উঠানে থাকবো। আর ওই তামার হাড়িটা, ওটা এখন সাধারণ একটা হাড়ি হয়ে যাবে, কিন্তু তোমাদের পরিশ্রম, সততা আর মানুষের ভালোবাসা তোমাদের আজীবন ভালো রাখবে। আমার কিছু চাই না মা, শুধু তোকে চাই। তুই না থাকলে এই ঘর অন্ধকার হয়ে যাবে।
বাবা, মায়ের বাঁধন ছিঁড়তেই হয়, কিন্তু মনে রেখো, সততার ভালোবাসাই হলো আসল জাদু। ওটা যার কাছে আছে তার আর কোনো জাদুর হারই দরকার হয় না। এই কথা বলেই মেয়েটি বাতাসের সাথে উধাও হয়ে গেল। জানালার পাশে মেয়েটির মা পুতুল, পুতুল পুতুল পুতুল, বলে যাস চিৎকার না মা। করছে। শান্ত হও শিমুল, ও আর ফিরবে না। ও আমাদের পথ দেখাতে এসেছিল। ছিল আমাদের আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে পাশে থাকা বেল আইকনে ঘন্টা বাজিয়ে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে।